সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রমিসেস জানতে চাইয়ে। আমি নুসরাত-ই রহমান পুরো পর্ব জুড়ে আছি সঙ্গে আছেন আরেকজন বিশেষ ব্যক্তিত্ব। তার আগে বলে নিচ্ছি আজকে আমাদের যিনি আলোচ্য বিষয়টি আমরা নির্ধারণ করেছি মাদকাসক্তির চিকিৎসা পরবর্তী বিভিন্ন সমস্যা ও এর মোকাবেলা নিয়ে। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে আছেন একজন অ্যাডিকশন কাউন্সিলর যিনি প্রমিসেস মেডিকেল লিমিটেডে কাজ করছেন। তিনি হচ্ছেন সাহির জামিল। সাহির, কেমন আছেন? আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি এবং আপনাকে পেলে আমি খুব খুশি হই এই কারণে যে আপনি যতবার এসেছেন খুব সুন্দর আলোচনার মাধ্যমে আমাদের অনেক আলোকিত করেছেন। আজও নিশ্চয়ই করবেন এবং জানতেও চাইবো আসলে আমরা মাদকাসক্তির চিকিৎসা পরবর্তী কিছু সমস্যা সেগুলো নিয়ে, যেহেতু আপনি একজন অ্যাডিকশন কাউন্সিলর হিসেবেই কাজ করছেন। তো আমরা যদি আসি এইভাবে আলোচনায় যে আপনি তো যেহেতু ট্রিটমেন্টের সাথে খুব ক্লোজলি রিলেটেড আছেন, কেমন দেখেন যখন একজন রোগী যিনি চিকিৎসাটা কমপ্লিট করলেন ইনস্টিটিউশন থেকে, তারপর তারা যখন বাড়িতে চলে যান বা এই যে পুনর্বাসন হচ্ছে, রাইট? মাদকাসক্তির পুনর্বাসন, এটাই হচ্ছে আমাদের টার্ম যে চিকিৎসার। তো তিনি যখন বাড়িতে ফিরে যাচ্ছেন তার মানে তিনি কিন্তু পুনর্বাসিত হচ্ছেন। তো সেখানে গিয়ে তারা আসলে কি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করেন? অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করে একজন যখন ট্রিটমেন্ট নেয়। পুরো রিহ্যাবিলিটেশন প্রসেসটা 4 থেকে 6 মাস কমপ্লিট করে তারপরে যখন বাসায় ফেরত যায়, তখন কিন্তু অনেক ধরনের অনেক রকম প্রবলেম ফেস করে। তার মধ্যে এক একজনের এক এক রকম, সবার তো আর সিমিলার বাট সবার সেম না, বাট সবারই কম বেশি সিমিলার। সো একেবারে যেটা সবচেয়ে কমন পাই সেটা হচ্ছে গিয়ে একটা রুটিন মেনটেন করা। আচ্ছা, বিকজ রুটিন মেনটেন করাতে কি প্রবলেম ফেস করে যে দেখা যায় আমাদের যখন ট্রিটমেন্ট সেন্টারে ট্রিটমেন্ট নিচ্ছে, আমাদের একটা টাইম টেবিল আছে। এই টাইমে খাওয়া, এই টাইমটায় আমাদের দুপুরের থেরাপি সেশন, এই টাইমটায় জিম। তো স্বাভাবিকভাবে সব বাসায় কিন্তু একদম টাইম টু টাইম সেট করে খাওয়া দেয় না, অথবা টাইম টু টাইম সেট করে তেমন কিছু অ্যাক্টিভিটিস হয় না। যেটা আমরা যেমন প্রোগ্রামটা তো একটা গ্রুপ হিলিং প্রসেস। সো যেটা আমি সবচেয়ে বেশি যেটা সবচেয়ে বেশি শুনি সেটা হচ্ছে গিয়ে যে আমাদের পেশেন্টরা যারা প্রোগ্রাম করে যায়, ওনারা বাসায় গিয়ে বলে যে আমার তো রাতে অনেক তাড়াতাড়ি খিদা লেগে যায়, আমার বাসায় অত করে খাওয়া দেয়নি। আমি তখন আমার মাথা খারাপ হয়ে যায় যে কখন খাওয়া দিবে, খিদায় আমি খুব কষ্ট হয়। তো এটা একটা খুব কমন লাগছে হচ্ছে যে আগের রুটিন অনুযায়ী, রাইট? সো আমাদের ট্রিটমেন্ট প্রসেসটায় যখন রিহ্যাবিলিটেশনটা চলে, আমরা তো চেষ্টা করি যে একটা হেলদি ইটিং আর স্লিপিং হ্যাবিটে থাকতে। সো প্রতিটা বাসায় তো এটা ফলো করা হয় না। এখন উইথ টাইমস এখন অনেক সোশ্যাল জিনিসপত্র চেঞ্জ হয়ে গেছে, ফ্যামিলি ডাইনামিক্স চেঞ্জ হয়ে গেছে। সো দেখা যায় যে হয়তোবা বাসার এক এক মেম্বার এক এক টাইমে নাস্তা খায় বা এক এক টাইমে ঘুম থেকে উঠে। হ্যাঁ, খুবই কম না, মানে আর কি জিনিসটা একটু কমই দেখা যায় যে সব ফ্যামিলি মেম্বার একসাথে একটা মিল করে, একটা 2-3টা মিল একসাথে করে। সো বিকজ ওয়ার্কিং প্যারেন্টস থাকে অথবা স্কুল গোয়িং সিবলিংস থাকে, অনেক রকম ফ্যামিলিতে অনেক মেম্বার্স থাকে। সো দেখা যায় যে আমরা যেমন ট্রিটমেন্ট প্রসেসে সবাই একসাথে একটা প্রোগ্রামের মধ্যে, খাওয়া দাওয়া একসাথে, খেলাধুলা একসাথে, শিখা একসাথে। সো ওই টাইমটায় কিন্তু আমাদের এই যে খাওয়া দাওয়া করাটা কিন্তু একটা বন্ডিং প্রসেস। তো আমরা সবসময় বলি যে ফ্যামিলির সাথে কিন্তু খাওয়া দাওয়াটা করতে। তো দেখা যায় বাসায় যাওয়ার পরে ট্রিটমেন্টের পরে হয়তো একটু আর্লি ঘুম থেকে উঠে যাচ্ছে, রুটিন মেনটেন, অথবা ঘুমটা আর্লি চলে আসছে আমাদের যে হাউসের রুটিন মেনটেন। সো ওইটা করতে গিয়ে বাসায় যাওয়ার পরে একদম প্রথম যে চ্যালেঞ্জ ফেস করে সবাই হচ্ছে গিয়ে খিদা লেগে গেছে, এখনো খাওয়া দেয় নাই। হ্যাঁ, তো এটা একটা খুব মজার বিষয় আমি পাই যে আচ্ছা এটাও একটা চ্যালেঞ্জ, বিকজ ক্ষুধা লেগে গেলে কিন্তু মুড অল্টার হয়ে যায়। অনেকে দেখবেন ক্ষুধা লাগলে কিন্তু
খারাপ ব্যবহার করে, ক্র্যাঙ্কি হয়ে যায়। হ্যাঁ একটা টার্মই আছে যে অ্যাংরি আর হাংরি মিলিয়ে একসাথে হ্যাংরি। সো এটা ইট ক্যান হ্যাপেন টু এনিওয়ান, হ্যাঁ। বাট এটাই আমি দেখি যে সবচেয়ে কমন যেটা আর কি পাই। আচ্ছা, তো তার মানে বাড়িতে আসলে আরেকটা রুটিন আছে, বা সেখানে হুম। হয়তো মানে খুব রুটিন বলে বিশেষ কিছু নাই, যেটা হুম। অ্যাকচুয়ালি সেন্টারে থাকতে সেই এরকম একটা রুটিন ছিল, খুব স্ট্রিক্ট রুটিন ছিল, কখন উঠবে, কখন খাবে, কখন ব্যায়াম করবে, কখন থেরাপি হলে যাবে, হুম। সেই সবকিছুর একটা বেশ স্ট্রিক্ট রুটিন, যেটা বাড়িতে হুম। এত স্ট্রিক্ট না। হ্যাঁ, বাড়িতে জিনিসটা দেখা যায় যে একটা অবশ্যই ফ্লেক্সিবিলিটির জায়গাটা বেশি, হুম। যে আচ্ছা আমি সকালে 8টা থেকে 11টা পর্যন্ত নাস্তা আমি উঠলে পাবো। হুম। সো ওই জিনিসটা তো হেলদি না সব জায়গাতে। ওকে। একটা প্রপার টাইমিং আছে, প্রপার ইটিং হ্যাবিট মানেই হচ্ছে গিয়ে একটা বডি ক্লকের সাথে অ্যাডজাস্টমেন্টে আনা, হুম হুম প্রপার একটা মাইন্ডসেট থাকা, প্রপার একটা মেটাবলিজম, প্রপার একটা ডায়েট মেনটেন করা। সো সব জায়গায় দেখা যায় এটা হয় না। আমরা তো এখনো এমনও হয় যে হয়তোবা একটা দাওয়াতে গেলাম, ওখানেই খেতে দেরি হয়ে যেতে পারে। হুম সো এটা খুবই নরমাল, বাট ট্রিটমেন্টে যখন থাকে, যেহেতু রুটিনটা 4 to 6 মান্থস একেবারে মানে হুম। রিলিজিয়াসলি ফলো করা হয়, তারপরে বের হলে এটা সমস্যাটা একটু হয়, which is one of Definitely. the simpler problems. মানে এটা অত সিভিয়ার কিছু না, কিন্তু এটা একটা প্রবলেম, কিন্তু এটা একটা কমন যেটা সবার কমন মধ্যেই পাওয়া প্রবলেম। যায়। অ্যাট দ্য সেম টাইম যেমন সেন্টারেই যেমন অন্য জিনিসগুলো সাজানো ছিল, ব্যায়াম করার জন্য হুম। একটা ব্যায়ামাগার আছে, তারপর খেলার জন্য একটা আলাদা জায়গা আছে। বাড়িতে তো আসলে সবার একই রকম ব্যবস্থা থাকে না, তো সেই জায়গাটাও তো একটা ব্যত্যয় ঘটে। রাইট, বাড়িতে যেটা আহ, বললেন যে এই যে আউট অফ রুটিন, এই যে এক্সারসাইজের কথা, আমি যেটা বললাম যে একটা মানে গ্রুপের সাথে থাকা। সো হুম, অনেকের দেখা যায় যে কি হয়, বাসায় যাওয়ার পরে অনেকভাবে বোর্ডম কাজ করে, হুম, খুব ইজিলি বোর্ড হয়ে যায়, কারণ আমাদের প্রোগ্রামের মধ্যে অনেক পিয়ার্স থাকে, প্রোগ্রাম মেট থাকে, হুম, কাউন্সিলর্স থাকে, পিয়ার কাউন্সিলর্স থাকে। হুম, সো খুবই এঙ্গেজিং এন্ড ইনভলভিং একটা প্রসেস, ওকে, যেটার ভিতর দিয়ে গিয়ে কনস্ট্যান্টলি কিছু না কিছু একটা অ্যাক্টিভিটি চলছে। হুম, বাট আপনার বাসায় তো আর সারাক্ষণ কোনো অ্যাক্টিভিটি চলছে না। না, সো ওই টাইমটায় দেখা যায় যে আম, যদি জিমের ফ্যাসিলিটিটা থাকে বাসায়, ওর জিম করার কিছু থাকে, হয়তোবা একা একা কিছুদিন যদি ভালো হ্যাবিটটা ধরে রাখতে পারে করে, বাট সাধারণত দেখা যায় যে এই যে গ্রুপের সাথে মোটিভেশনটা আরো হাই থাকে দেন একা করার থেকে। হুম, সো ওইসব জায়গা থেকে বোর্ডমটা একটু কাজ করেই, কারণ বাসায় সবার বাসায় কনস্ট্যান্টলি কোনো কোনো মেম্বারই কিন্তু থাকে না। হুম, দেখা যায় যে অনেকের পার্টনার আছে, হয়তোবা পার্টনাররা থাকে, বাচ্চা আছে, বাচ্চারা হয়তোবা স্কুলে যায়, বাবা মা আছে, বাবা মা হয়তো কাজে যায় বা হুম। তাদের বাসায় মতো থাকে। করে একটা সময় এক কাটায়। একজনের এক একটা আর কি লাইফ আছে নিজেদের গুছানো। সো সবার সাথে তো সিঙ্ক্রোনাইজ হয় না। হুম, তো তখন দেখা যায় যে যতখানি সময় হয় একসাথে হুম। ওইটুকু পার হয়, বাট একা টাইম গুলো হয়তো বা একটু বোরিং বোরিং জিনিসটা কাজ করে বেশি। তো এই যে রুটিন রিলেটেড একটা প্রবলেম তারা ফেস করে, হুম। ফ্যামিলি মেম্বারদের থেকে কি কোনো ধরনের ইস্যু আসে, যে যে কোনো চ্যালেঞ্জ তাদের ফেস করতে হয়? ডিপেন্ডিং অন কার কিরকম অবস্থা, হুম, ফ্যামিলি মেম্বার্স কিরকম, অ্যান্ড একজন ইউজার যারা থাকেন ওনাদের তো অনেক রকম পাস থাকে। সো আচ্ছা, ফ্যামিলি মেম্বার থেকে এটা খুবই স্বাভাবিক অনেক রকম প্রবলেম আসা, স্পেশালি ট্রাস্ট আর ক্রেডিবিলিটিটার জায়গায়। আচ্ছা, যে আহ, একজন ট্রিটমেন্ট করে যাওয়ার পরে বাসায় ধরেন যে নিজের ইচ্ছা আছে ভালো থাকার, কিন্তু ফ্যামিলি হয়তো বা মনে করতে পারে যে ও হয়তো বা মাস্কিং করছে বা হয়তো বা আচ্ছা, একটু আম, নাটক করছে, মানে আসলে একটু ভালো ভালো হয়ে থাকার, যাওয়ার নাটক করছে, মানে ভান ভালো করছে। ভালো ভালো থাকার ভান করছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, অ্যাকচুয়ালি ও মনে হয় লুকায় লুকায় অন্য কিছু একটা করবে, ট্রাস্টের ও, জায়গাটা খুব ইয়ে হয়। তারপরে স্পেশালি যেই প্রবলেমটা হয় সেটা হচ্ছে গিয়ে মানি হ্যান্ডলিং, হুম, টাকা পয়সা হ্যান্ডলিং এর জায়গায় কিন্তু ফ্যামিলি এই ব্যাপারগুলো খুবই সেনসিটিভ থাকে। হুম, হুম, অ্যান্ড স্বাভাবিক,
কারণ যখন অ্যাডিক্টেড অবস্থায় একজন থাকে তখন টাকা পয়সা অনেক দিক থেকেই দেখা যায় যে ফ্যামিলি থেকে না বলে নিয়ে নেওয়া বা চুরি করা বা কোনো একটা হুম। সিন ক্রিয়েট করেই বেসিক্যালি টাকাটাকে অর্জন করা। হুম, সো ওই জায়গাগুলোতেও কিন্তু ফ্যামিলি মেম্বার্স ওই ট্রাস্টের জায়গাটা, ওই ক্রেডিবিলিটির জায়গাটা প্রথম একটু সন্দেহ, যে সাসপিশনটা, এটা ফ্যামিলি মেম্বারদের থাকেই। okay, সো উইথ টাইম এটা ঠিক হয়ে যায়। হুম, হুম, কারণ যখন দেখবে যে না এই প্র্যাকটিসটা আর যিনি পেশেন্ট ট্রিটমেন্ট করে করছেন। বাসায় এসছে ফ্যামিলি মেম্বার, ওনার মধ্যে আর এই নেগেটিভ প্র্যাকটিসটা নাই, হুম, হুম, উনি অ্যাকচুয়ালি চেঞ্জ হয়েছে, হুম, বা ওনাকে কোনো টাকা দিলে উনি ওইটা একদম যেটার জন্য লাগছে ওইটাই হিসাব করে ইউজ করে বাকিটাও ফেরত দিয়ে দিচ্ছে, হুম, তখনই কিন্তু আস্তে আস্তে ওই ক্রেডিবিলিটির জায়গাটা বাড়ে। ওকে, চমৎকার। আমরা আরেকটু শুনবো, বিরতির সময় হয়ে এসেছে। বিরতির পর আবার ফিরে আসছি। দর্শক সঙ্গেই থাকুন, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে অ্যাডিকশন কাউন্সিলর সাহির জামিলের সাথে। আজকের বিষয় মাদকাসক্তি চিকিৎসার পরবর্তী বিভিন্ন সমস্যা ও এর মোকাবেলা। যে জায়গাটাতে ছিলাম যে একজন রোগী যখন মাদকাসক্ত রোগী তিনি যখন চিকিৎসার পর বাড়িতে যান তখন বিভিন্ন জিনিস তিনি ফেস করেন। তার মধ্যে তার ডেইলি রুটিনের একটা আম, আহ, বেশ বড় ধরনের পরিবর্তন হয়। পারিবারিক যে সম্পর্কগুলো আছে সেখানে কিছু ব্যাপার থাকে। আপনি বলেছেন যে তারা সবসময় বিশ্বাস করতে পারে না, ভরসা করতে পারে না। সেই জায়গাগুলো ধীরে সুস্থে হয়তো রিকভার হয়। সামাজিকভাবে তারা কি চ্যালেঞ্জ ফিল করেন? সোশ্যালি, সামাজিকভাবে অনেক ধরনের চ্যালেঞ্জেস ফেস করে যেগুলো খুব কমন। যেমন? যেমন ফর এক্সাম্পল, একটা স্টিগমা যেটা ইজ সারাউন্ডেড, মানে একটা রিহ্যাব স্টিগমা, যে হুম, কোথায় ছিল বা এতদিন ছিল না, কোথায় ছিলে, হুম, ট্রিটমেন্টে ছিলাম, অথবা চিকিৎসা চিকিৎসার আন্ডারে ছিলাম, কোথায় চিকিৎসার আন্ডারে, কি চিকিৎসা, চিকিৎসা। ড্রাগ এডিকশনের জন্য আমি একটা রিহ্যাবে ছিলাম, হুম, এটা শুনতেই কিন্তু একটা খুব স্টিগমাটাইজ একটা ব্যাপার। হুম, হয়তোবা যিনি প্রোগ্রাম করে ও বাসায় যাচ্ছে পেশেন্ট, ওনাদের কাছে এটা খুব ক্লিয়ার, বিকজ হুম, আমরা প্রোগ্রামে বলেই দেই যে দিস ইজ নাথিং টু বি স্টিগমাটাইজ, এটা ভয়ের কিছু নাই। হুম, তো কারণ আপনি অসুস্থ, এটা একটা রোগ। হুম, সো আপনার একটা অসুস্থ হলে আপনি ট্রিটমেন্ট নিবেন, তারপরে তো আপনি অবশ্যই ভালো হলে হুম, বাসায় ফেরত যাবেন। সো একটা যখন আপনার অন্য কোনো অসুস্থতা হয়, আপনি অপারেশন করান বা ট্রিটমেন্ট নেন, তারপরে হুম, বাসায় যান, কেউ জিজ্ঞেস করলে তো আপনি এটা বলেন। তো হুম, এইটা বলতে পেশেন্টের হয়তো কোনো নিজের সমস্যা হচ্ছে না, বাট ফ্যামিলি মেম্বার, হুম, সোসাইটির মধ্যে পার্টনার, তারপরে হুম। মানে অনেক ধরনেরই ফ্রেন্ডস, অনেকেরই কিন্তু খুব একটা বড় স্টিগমা কাজ করে। সো এইটা লুকাতে একটা চায় খুব। লুকাতে, মানে লুকাতে বলতে কি আর কি, যে জিনিসটা ওরা ঠিক একটু ট্যাবু হিসাবে দেখে, হুম, ড্রাগ অ্যাডিকশনটাকেই তো ট্যাবু হিসাবে ট্যাবু দেখে। হিসেবে দেখে। সো স্বাভাবিকভাবে এইটা ট্রিটমেন্ট রিলেটেড জিনিসগুলাও, যেটা হুইচ ইজ অ্যাকচুয়ালি পজিটিভ, হুম, ওইটাকেও খুব স্টিগমাটাইজ করে ফেলে, যে বলতে চায় না। তারপরে পরবর্তীতে ট্রিটমেন্টের পরে যে একটা সেন্টার টাচে থাকার বিষয় থাকে, হুম, একটা রিকভারি স্ট্রাকচারের সাথে ইনভলভ থাকার বিষয় থাকে, কাউন্সিলর, ডক্টর ফলো আপ থাকে, হুম। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওগুলাও করতে দিতে চায় না। বেশিরভাগই ক্ষেত্রে আমি অভিভাবকদের দেখি তাদের কাছে মনে হতে থাকে যে খুব দেরি হয়ে যাচ্ছে। ৬ মাস চলে গেল, হুম। পিছিয়ে গেল অনেক। এটা কিভাবে পূরণ করবে? এই জায়গাটা সম্পর্কে কি বলবেন? এই জায়গাটা সম্পর্কে আমি বলবো যে ফাউন্ডেশনটাই কিন্তু মেইন। হুম, সো এই ফাউন্ডেশনটা দিতে ৬ মাস লাগুক, ওর আরো লম্বা টাইম লাগুক, যতখানি ভালোভাবে হবে, নো ম্যাটার দ্য টাইম ফ্রেম, হুম, ওইভাবেই করা উচিত। জীবনের সবগুলো টাইম যে দেরি হয়ে যাচ্ছে বা লস হয়ে যাচ্ছে, হুম, এটা সাধারণত আমি বেশিরভাগ দেখি হচ্ছে গিয়ে যারা আরেকটু ইয়াঙ্গার পেশেন্ট, হুম, হুম, হ্যাঁ, যে ওদের স্টাডি গ্যাপ হয়ে যাচ্ছে, এই ব্যাচের সাথে হবে না, বা এই বছর পরীক্ষা দিতে পারবে না, হুম, আরেকটা বছর পিছায় গেল। হুম, সো তাদের চিন্তা ভাবনাটাও খুবই নরমাল,
যেমন আমার যদি একটা ছেলে বা মেয়ে থাকে, ও যদি স্কুলে ফেল করে কোনো ক্লাসে, আমিও চিন্তা করবো যে হায় হায় পুরো একটা বছর আবার একই ক্লাসে পড়তে হবে, একই জিনিসটা ওকে রিপিট করতে হবে, ওর ফ্রেন্ডরা আগায় যাবে, ব্যাচমেটরা, ও আগাতে পারছে না। বাট ও যে ওইটা আবার ভালো করে পড়ে একটা প্রপার রেজাল্ট নিয়ে আসবে, এই চিন্তা বা এই আউটলুকটা কিন্তু মানুষের মধ্যে আসে না অত ইজিলি। কোন রকম টেনে টুনে পাস করা আর অ্যাকচুয়ালি শিখে জিনিসটা অ্যাপ্লাই করাতে দেয়ার ইজ আ বিগ ডিফারেন্স। সো অ্যাডিকশন তো একটা ডিজিজ, এটা তো আমরা ট্রিটমেন্ট প্রোগ্রাম বলি, প্রসেস এন্ড ট্রিটমেন্ট প্রোগ্রাম, বাট এটা তো কোনো কোর্স না যে আমি এটা এক্স্যাক্টলি শিখে ফেললাম আর হয়ে গেল, এটা তো সার্টিফিকেট নিয়ে ফেললাম। সার্টিফিকেট নিয়ে ফেললাম। এটা তো রেগুলার লাইফ প্র্যাকটিস। সো এটা যতখানি ভালোভাবে শিখে এস্টাবলিশ হবে, ফাউন্ডেশনটা স্ট্রং হবে, তত লাইফে নেক্সট চাকরি করুক বা নেক্সট বিয়ে করুক বা পড়াশোনা করুক, ওই জায়গাটা আরো বেশি গ্যারান্টিড হবে টু সাকসেস, মানে টু সাকসিড। আচ্ছা, তো এই জায়গাটাতে অ্যাজ আ প্রফেশনাল আপনাদের দিক থেকে আপনারা কি সাজেস্ট করেন যে কতদিন পর থেকে সে আসলে কোনো কাজ বা স্টাডি বা বিয়ে এই ধরনের কিছুর সঙ্গে সে যুক্ত হতে পারে? এই জিনিসটা অ্যাকচুয়ালি পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। ইট ইজ কমপ্লিটলি মানে টেইলার্ড এন্ড একদম পার্সোনালাইজ জিনিসটা, একদম ডিরেক্টলি রিলেটেড টু একজনের গ্রোথ। সো অনেক ধরনের, এটা তো একটা সোশ্যাল অ্যাসপেক্ট বললাম, অনেকের কিন্তু আফটার ট্রিটমেন্ট ফিজিক্যাল প্রবলেমস হয়, মেন্টাল প্রবলেমস হয়, ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়, অনেক কিছুই হয়। সো যার যেরকম পেসে, নিজের পেসে আগানো উচিত। এইটা কোনো পেসের কোনো একটা চার্ট নাই যে আমি এই বয়সে বা এই 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 টাইমে আমার এটা করতেই হবে। এইটা নিজের পেসে, নিজের মতো করে গ্রোথটা যখন আসবে, এন্ড কারো এক্সটার্নাল প্রেশার থেকে না। যিনি পেশেন্ট, যিনি আমাদের প্রোগ্রাম করে বের হয়েছেন, উনি যখন ফিল করবে যে মানুষটা, উনি অ্যাজ আ হিউম্যান বিং, দ্যাট পারসন ইজ রেডি, যে আমি এটা করতে চাই, আমি এটা চাচ্ছি, আমি এটা পারবো, রিয়েলিস্টিক ভাবে গ্রোথটা মেজার করে সবগুলো অ্যাসপেক্টকে দেখে যে আচ্ছা এটা কি ফ্যামিলির থেকে চাচ্ছে নাকি চাচ্ছে না, এটা করলে কোনো লাভ হচ্ছে নাকি হচ্ছে না, এটা ফিজিক্যালি সরি এটা ফিউচারের জন্য কি ভালো আউটকাম না খারাপ আউটকাম, সবগুলা দিক দেখে এক একজনের এক এক ভাবে পার্সোনালাইজ ভাবে এটা চয়েস গুলা করা হয়, সেটা যেটাই হোক না কেন। ওকে, তো তার মানে চিকিৎসা শেষ করে বাড়িতে যাওয়ার সাথে সাথেই আসলে এই সব কিছুর ভেতরে ঢুকে যাওয়া সেটা সাজেস্টেড না, বরং সময় নিয়ে সে যতক্ষণে রেডি হবে, কারণ সত্যিই তাকে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়, যেমন ছোট ছোট ব্যাপার, রুটিন, খাওয়ার সময় মিলছে না, ব্যায়াম করতে এক জায়গায় যেতাম সেটা এখন নেই, তারপর ফ্রেন্ডস নিয়েও একটা প্রবলেম হয়, রাইট, যে ফ্রেন্ড পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, স্পেশালি এই প্রবলেমটা প্রথম প্রথম এটা নিয়ে খুব ওয়ারিড থাকে যে আমার এত বছরের ফ্রেন্ডরা, যাদের সাথে আমার আমরা বলি যে যাদের সাথে ইউজ করেছে, আমরা প্রোগ্রামের ভাষায় বলি যে ব্যাড কোম্পানি, হ্যাঁ, আমার এরকম জানে জিগার ছোটবেলার দোস্ত, আমি ওদের সাথে কখনো দেখা করব না, এটা মেনে নেওয়া কিন্তু অনেকের জন্য খুবই ডিফিকাল্ট। সো বের হওয়ার পরে সমবয়সী বা ওরকম এলাকার আশেপাশে এরকম টাইপের ফ্রেন্ড পাওয়া বা একটা সোশ্যাল স্ট্রাকচার পাওয়া, যেটাতে সাপোর্টিভ একটা স্ট্রাকচার উইচ ইজ অলসো ফ্রেন্ডলি, ফ্রেন্ড হিসাবে কমিউনিকেট করতে পারবে, ওইটা কোয়াইট ডিফিকাল্ট। সো এই জন্য আমরা সবসময় এই যে একটা নতুন হেলদি রিকভারি স্ট্রাকচার, যেখানে হেলদি প্র্যাকটিসেস হচ্ছে, যেমন ইট ক্যান বি স্পোর্টস, ইট ক্যান বি মুভি দেখতে যাওয়া, ইট ক্যান বি বাইরে খেতে যাওয়া, খুব নর্মাল জিনিস, যেটা আমরা দেখা যায় যে যখন অ্যাডিক্টেড ছিলাম তখন আমরা কিন্তু এগুলো করতে পারতাম না বা এগুলো আমাদেরকে অ্যাট্রাক্ট করতো না, যে আমি ফ্যামিলির সাথে মিলে একটা রেস্টুরেন্টে খেতে যাব, ওফ কেন করতে হবে এটা, হ্যাঁ আমি আমার ফ্রেন্ডদের সাথে বাইরে যাব, আমার ফ্রেন্ডদের সাথে
ওর বাসার ছাদে পার্টি হচ্ছে আমি ওখানে যাব, হুম। বা এখানে কোনো একটা কনসার্ট হচ্ছে আমি এখানে যাব। সো গিয়ে ওইসব জায়গাতে কিন্তু দোজ আর অ্যাভিনিউজ ফর পিপল টু ইউজ এন্ড বি অ্যারাউন্ড ড্রাগস। হ্যাঁ, আরো রিস্কি জায়গা। বাট যখন আপনার একটা ভালো সোশ্যাল স্ট্রাকচার মানে সোশ্যাল সার্কেল তৈরি হচ্ছে রিকভারি ওরিয়েন্টেড, তখন আপনি কনসার্টে যান বা কোনো ছাদে পার্টিতে যান, সবাই রিকভারি, ওই ছাদের পার্টিতে অ্যাকচুয়ালি বারবিকিউই হচ্ছে, কোনো ড্রিঙ্ক করা হচ্ছে না। কনসার্টে গেলে সবাই মিলে মিউজিক এনজয় করা হচ্ছে, নট কোনো কোনায় গিয়ে আমি কিছু খেয়ে আসলাম, এমন কিছু হচ্ছে না। সো এই জায়গাটা নর্মাল জিনিসগুলা কিন্তু আমরা এনজয় করা ভুলে যাই যখন আমরা অ্যাডিক্টেড থাকি, ইউজিং লাইফে থাকি। সো নর্মাল জিনিসগুলা কিন্তু থাকে, বাট ওইটাতে ফেরত যাওয়া উইথ ফ্রেন্ডস, উইথ এই যে এই সার্কেল, এইটা করাটা বেছে নেওয়াটা প্রথম একটু ডিফিকাল্ট হয়। কিন্তু রিকভারি যারা দেখা যায় যে আরো সিনিয়র রিকভারিং অ্যাডিক্ট, তাদের সাথে বন্ডিংটা খুব ইজিলি হয়। আচ্ছা, তো এই জায়গাটাতে সেন্টারেরও কিছু ভূমিকা তাহলে আছে আমার মনে হচ্ছে। আমরা সেই জায়গাটা আসি একটা বিরতি নিয়ে। প্রিয় দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। ফিরে এসেছি বিরতি নিয়ে, প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে মাদকাসক্তির চিকিৎসা পরবর্তী বিভিন্ন সমস্যা ও এর মোকাবেলা নিয়ে সাহিদ জামিলের সাথে। বাড়িতে যাওয়ার পরে সোশ্যাল অনেক কিছু আছে, ফ্যামিলির অনেক ব্যাপার থাকছে, রুটিন নিয়ে সমস্যা হচ্ছে, যে রুটিনটাতে ছিলাম সেখান থেকে চলে এসে এখন নিজেকে নিজের মতো করে করতে হচ্ছে। এই সব কিছুর সাথে বোরডমও একটা ব্যাপার আছে, যে আমি বোর হয়ে যাচ্ছি বিভিন্ন সময় এবং বন্ধু নেই। এটা একটা সত্যি বড় একটা সাফারিং এর জায়গা, কারণ যারা বন্ধু ছিল তারা সবাই ছিল ইউজার ফ্রেন্ড, আর নন ইউজার যারা ছিল তারাও একটু কেয়ারফুল থাকে আসলে, যে কতটুকু আসলে তার সাথে আমরা মিশবো, নিজেদের সেফটি আবার সেখানে চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে কিনা সেটাও একটা জায়গা থাকে। তো এখানটাতে আপনি যেটা বলছিলেন যে যারা সিনিয়র রিকভারি আছে তাদের সঙ্গে একটা বন্ডিং, এবং এই জায়গাটিতে অ্যাকচুয়ালি সেন্টারের একটা বড় ভূমিকা আছে বলে আমি জানি। আমি একটু প্রশ্নটা এভাবে করতে চাই যে এই যে চ্যালেঞ্জগুলো ফেস করতে থাকে একজন রিকভারি, প্রমিসেস মেডিকেল সেখানে কি ভূমিকা রাখে তাদের সাহায্য করার জন্য? প্রমিসেস যেই রোলটা প্লে করে এই জায়গাটায়, সেটা হচ্ছে গিয়ে দেখেন দুই রকমের। আমরা ট্রিটমেন্টে আসার আগে আমাদের কিন্তু ডিভিশনটা থাকে অফ মানুষের দুই রকমের, যে আইদার ইউজার অর কমপ্লিটলি নন ইউজার। আচ্ছা, সো যারা ইউজার তাদের সাথে খুব ভালো খাতির সম্পর্ক, তারাই বুঝতে পারে। যারা নন ইউজার তারা বুঝতে পারে না, তারা এই জিনিসটা জানে না, তারা এই ফিলিংটা বুঝতে পারে না, রিলেট করতে পারে না। সো প্রমিসেস যেই জিনিসটা করে সেটা হচ্ছে গিয়ে প্রথম ট্রিটমেন্ট নেওয়ার পরে প্রথম যেই সোবার বা ক্লিন একটা রিকভারি সাপোর্ট স্ট্রাকচার, একটা সার্কেল, এইটার সাথে প্রথম ইন্ট্রোডাকশনটা হয় থ্রু প্রমিসেস। আচ্ছা, কিভাবে সেটা? যারা অলরেডি প্রমিসেস থেকে আগে বের হয়ে এসছে তাদের একটা রিকভারি গ্রুপ আছে, মানে যারা ভালো আছে, রিকভারি হিসেবে আছে, যারা রিকভারি হিসেবে ভালো আছে, যারা রিকভারি প্র্যাকটিসটা এখনো ধরে রেখেছে, এন্ড ইটস আ রেগুলার লাইফ প্র্যাকটিস। সো তারা প্রতি উইকে সেন্টারে হলেও একবার করে যায়, সবাই মিলে একসাথে। তারা প্রতি উইকে কোনো না কোনো একটা হেলদি অ্যাক্টিভিটি আউটসাইড অফ দ্য সেন্টার একসাথে মিলে করে। এন্ড সাধারণত দিস আর অল ভেরি এঙ্গেজিং, এন্ড খুব এইজ রেঞ্জটা এরকম যে মানে সিনিয়র থেকে জুনিয়র, রিকভারি ইজ দি অনলি রিকোয়ারমেন্ট যে ওই গ্রুপে যাওয়ার জন্য। সো কি হয়, মানে কিছু আসে যায় না, সিনিয়র হোক আর জুনিয়র হোক কিছু আসে যায় না, সবাই ভাই ভাই, সবাই বন্ধু। আচ্ছা, হ্যাঁ, এবং প্রত্যেকেই প্রত্যেকের সাথে কানেক্টেড হতে পারে। হ্যাঁ, এন্ড সবাই ফ্রম অল ওভার ঢাকা সিটি, মোস্টলি আমাদের তো ঢাকা সিটি, চিটাগং, অনেক জায়গাতেই আছে পেশেন্ট। সবাইকে আমরা হয়তো প্রতি সপ্তাহে পাই না, ঢাকার বাইরের পেশেন্টরা মান্থলি একবার আসি। আচ্ছা, কি হয় মানে আফটার মানে রিকভারিতে যাওয়ার পরে এই যে ফ্যামিলি প্রেসার, এই যে সোসাইটির টেনশন,
হ্যাঁ এরকম আরো অন্য অনেক ধরনের ঝামেলা মিলায় জিনিসটা খুব টেন্স থাকে। একজন মাত্র প্রোগ্রাম করে বের হওয়া একজনের কিন্তু খুব টেন্স থাকে, তার আচ্ছা উপর অনেক আচ্ছা। প্রেশার থাকে যে ওকে। আচ্ছা আমাকে কিন্তু 6টা মাস বা 4টা মাস ট্রিটমেন্ট করার পরে আমি এখন কোনো ভুল করতে পারবো না, ওকে। আমার যাতে কোনো সমস্যা বাসায় না মনে করে, হ্যাঁ আমার সব ঠিক থাকতে হবে, খুব টেন্স হয়ে যায়। এন্ড এই যে এইসবের মধ্যে দিয়ে না রিকভারিটা মানুষ এনজয় করতে ভুলে যায়। হ্যাঁ, বিকজ তারা কি চেষ্টা করে যে আমার এই যে এতদিন লস হলো বা এতদিন আমি ছিলাম না বা আমার এই জায়গায় গ্যাপ, আমার এগুলো তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, তাড়াতাড়ি ক্যাচ আপ করতে হবে। আমি পড়াশোনায় পিছাই গেছি, আমাকে বাসা থেকে বলতেছে পড়াশোনা করা উচিত, না আমি একটু গুতাই, আমি একটু নিজে পড়াশোনা করার চেষ্টা করি। সো যে গ্যাপটা হয়েছে ওইটা ক্যাচ আপ করার চেষ্টা কিন্তু সবাই করে, একটু থাকেই। ইন দ্য মিন টাইম রিকভারিটাকে এনজয় করাটা অনেকেই কিন্তু বুঝতে পারে না বা প্রায়োরিটাইজ করে না। আচ্ছা। রিকভারিটা যদি এনজয় না করে, ওরকম যদি মানুষ না থাকে যাদের সাথে এনজয় করবে, তাহলে কিন্তু রিল্যাপসটা চলে আসা খুব ইজি। সো এই যে রিকভারি এনজয়মেন্টটা, এই যে গ্রুপটা যারা প্রমিসেস থেকে বের হয়ে ভালো আছে, সেন্টারে মিটিং করছে, বাইরে খেতে যাচ্ছে, বাইরে ঘুরতে যাচ্ছে, বাইরে একটা মুভি দেখছে, বাইরে কোনো ফ্যামিলি ফাংশন হলেও একসাথে আছে, কারণ তারা কিন্তু জাস্ট রিকভারি স্ট্রাকচার ইজ দ্য ফর্মাল ওয়ার্ড ফর ইট, বাট ইনফর্মালি কিন্তু ফ্যামিলির মতো হয়ে যায়। বিকজ তারাই বুঝতে পারে, বিকজ তারাও জিনিসটা কিন্তু আমাদের আরো আগে যারা ধরেন বের হচ্ছে নতুন, তাদের আগে জিনিসটা ফেস করে আসছে, তাদের আগে প্রবলেম গুলো ওভারকাম করে আসছে। তো যে অলরেডি এই জিনিসটা এক্সপিরিয়েন্স, সেই কিন্তু গাইড করতে পারে। এক্স্যাক্টলি। সো এই যে এই জায়গাটার যে আপনি বললেন যে প্রমিসেস কি রোলটা প্লে করে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রোল, যে রিকভারি লাইফটা এনজয় করা। আমি একটা জিনিস এনজয় করলেই কিন্তু আমি সেটা করব, রিপিট করব, ধরে রাখবো। যেটাতে আমি প্লেজার পাবো সেটাই কিন্তু আমি বারবার করব। যেটাতে আমি কোনো প্লেজার পাবো না বা এনজয়মেন্ট পাবো না, ওইটা তো আমার থেকে ছুটে যাবে। এক্স্যাক্টলি। সো এই মজা করার জায়গাটা, এই জায়গাটা ভালো লাগা, এই জায়গাটা নিয়ে প্র্যাকটিস করা, এই কাজটাই কিন্তু ওই গ্রুপটা করে, which is through promises। আচ্ছা, এবং সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে সে যে সমস্যাগুলোর ভেতর দিয়ে যাচ্ছে সেগুলো এদের সাথে শেয়ার করবার সুযোগ পায়, কারণ এদেরকেই সে একমাত্র পায় যারা তাকে কানেক্ট করতে পারছে। রাইট, যাদের সাথে রিলেট করতে পারে, হ্যাঁ, যারা তার সাথে সিম্পাথাইজ বা তাদের সাথে মানে আর কি এমপ্যাথাইজ করতে পারে এমপাথাইজ আসলে। করতে পারে। হ্যাঁ। রাইট, এমপাথাইজ করে বুঝতে পারে যে জায়গাটা, বিকজ ফিলিং গুলা কিন্তু ওনারা ফিল করে গেছে। এক্স্যাক্টলি। এটা খুবই ইম্পর্টেন্ট ফর একটা হিউম্যান কানেকশন। যে দেখা যায় যে রিকভারি প্রোগ্রামে আসার পরে মানে ট্রিটমেন্ট নেওয়াটা কিন্তু একটা সার্টেন এইজের পরে হয়। সো ওই এইজে কিন্তু দেখা যায় যে নতুন ফ্রেন্ডস বানানো বা নতুন সার্কেল বানানো ইজ কোয়াইট ডিফিকাল্ট যদি রিয়েলিস্টিক কানেকশন না থাকে। এন্ড এই প্রবলেম গুলা কিন্তু তাদের সাথেই ম্যাচ করে, সলিউশন গুলো তাদের থেকেই আসে। তাদের থেকে। সো এই রিয়েলিস্টিক কানেকশনটা এখানে বানানোটা অনেক মাচ মোর ইজিয়ার, আর অ্যাক্সেসটা থাকে। এক্স্যাক্টলি। আপনি যেরকম বলছিলেন যে যে রুটিনের ব্রেকটা হয়, খিদা লেগে যাচ্ছে কিন্তু কখন খাবার দিবে সেই জায়গাটা আমি ম্যানেজ করতে পারছি না, এটা হয়তো যিনি নন ইউজার তার জন্য এটা কোনো প্রবলেমই হয়তো না, তাই না? এই যে রুটিন ব্রেক হচ্ছে সেটাতে যে তিনি অনেক বোর হচ্ছেন, এটা হয়তো একজন নন ইউজারের জন্য কোনো প্রবলেমই না। কাজে এই শেয়ারিংটা তার কাছ থেকে মানে তার সাথে এই শেয়ারিংটা নন ইউজারের সাথে যতটা এফেক্টিভ, যিনি প্রিভিয়াসলি ইউজার ছিলেন এখন রিকভারি আছেন তার সাথে এই শেয়ারিংটা কিন্তু মোর কানেক্টিং এন্ড মোর এফেক্টিভ। তো সেটা তার মানে হচ্ছে যে এদের কাছ থেকে সলিউশনও পাওয়া যাচ্ছে এবং এমপ্যাথি পাওয়া যাচ্ছে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু সার্ভাইভ। যে আমি আসলে একা না, আরো অনেকেই এর ভেতর দিয়ে গেছে এবং এই সমস্যার সমাধান আছে, রাইট, এটাকে ক্রস করে তারা এখন ভালো আছে। এই যে একটা এক্সাম্পল দেখতে পারা, এটা খুব মানে কি বলবো, রিইনফোর্সিং। জি, অ্যাকচুয়ালি অনেক রিইনফোর্সিং যে এই মানুষটা, কারণ কি সমস্যাগুলো যখন হয় ইন আর্লি রিকভারি, খুব একাকিত্ব লাগে যে এই ঝামেলাটা মনে হয় আমি ছাড়া আর কেউ ফেস করেনি, আমি ছাড়া আমার প্রবলেমটাই সবচেয়ে বেশি বড়, সবচেয়ে ভারী, আমার খুব কষ্ট হচ্ছে। সো যখন আমি একজনকে পাই যে এই প্রবলেমটা সে ফেস করে গিয়ে এখন ভালো আছে,
ওইটা পাওয়া তো খুব ডিফিকাল্ট, কারণ এরকম প্রবলেম তো সবাই Definitely. ফেস করে না। এক্স্যাক্টলি। সো ওই যে আবার রিইনফোর্সিং ব্যাপারটা খুবই কাজ করে, which makes them keep going back, যে আমি আবার যাই, আমি ওই হেলদি প্র্যাকটিসটায় যাই। কোনো প্রবলেম হলে কিন্তু তখন ওই জায়গাটার থেকেই সলিউশনটা সিক করা হয়। এক্স্যাক্টলি। তো এখানে আরেকটা খুব রিলেটেড টার্ম আপনি নিয়ে এসেছেন, সেটা হচ্ছে রিল্যাপস। হুম। এই যে যে সমস্ত চ্যালেঞ্জেস ফেস করছে সেখান থেকে চ্যালেঞ্জ ফেস করতে করতে ওগুলোকে ঠিকভাবে মোকাবেলা না করতে করতে রিল্যাপস চলে আসতে পারে, রাইট? জি। এই জায়গাটা সম্পর্কে আমি জানতে চাইবো আপনার কাছে একটা বিরতির পর। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, আশা করি সঙ্গেই থাকবেন। আপনারা দেখছেন প্রমিসেস জানতে চাই। আজ কথা হচ্ছে সাহির জামিলের সাথে মাদকাসক্তির চিকিৎসা পরবর্তী বিভিন্ন সমস্যার মোকাবেলা নিয়ে। সাহির, যেখানটায় ছিলাম যে রিল্যাপস হতে পারে, মাদকাসক্তির চিকিৎসা এবং মানে ট্রিটমেন্টের সাথে রিল্যাপস, রিকভারি এবং রিল্যাপস এই দুটো খুব রিলেটেড টার্ম, দুটো একই সাথে আসলে হাঁটে, একই মানে পথ চলায় থাকে। তো অনেকের ক্ষেত্রেই এটা দেখা যায় যে যে চ্যালেঞ্জগুলো ফেস করছে সেগুলো করতে করতে ঠিকভাবে মোকাবেলা হয়তো করতে পারেনি, একটা পয়েন্টে গিয়ে তিনি রিল্যাপস করছেন, মানে আবার আসক্ত হয়ে যাচ্ছেন। এই জায়গাটা সম্পর্কে একটু জানতে চাই। আমাদের যেই ডেফিনিশন আছে অফ অ্যাডিকশন, এটাকে বলেই হচ্ছে কি ক্রনিক রিল্যাপসিং ডিজিজ। ক্রনিক মিনিং যে ডায়াবেটিসের মতো থাকবে, অ্যাজমার মতো, আরো অনেক ক্রনিক ডিজিজ আছে, আর্থ্রাইটিস, অনেক রকম। সো এটা মেনটেন করে চলতে হবে। রিল্যাপসিং মানে যে আবার ওইদিকে চলে যায়, ইটস এ ডিজিজ। সো এই রিল্যাপসের জায়গাটা তখনই আসে যখন আমরা প্রোগ্রামটা অ্যাপ্লাই করি না অথবা কোনো হেলদি রিকভারি প্র্যাকটিস করি না। আপনি যেটা বললেন পাশাপাশি হাঁটে, জিনিসটা ঠিক ওরকম। আমরা একটা কম্পেয়ার করি যে সিসর মতো, যে সিস যেমন বাচ্চাদের খেলার মাঠে থাকে, যে উপরে যায় নিচে যায়, একটা উপরে গেলে আরেকটা নিচে যায়। সো আমরা এটাকে বলি যে আইদার আমরা রিল্যাপসের দিকে যাচ্ছি অর রিকভারির দিকে যাচ্ছি। হ্যাঁ, সো আমি যদি ঠিক মতো ফলো আপে না থাকি, তখন আমার মেন্টাল প্রবলেমস গুলা কি হচ্ছে কাউন্সিলরের সাথে আমি শেয়ার করছি না। আমার সেন্টারে যেসব মিটিং হচ্ছে, রিকভারি মিটিং, ওখানে আমি কোনো রকম কোনো বন্ডিং বা কিছু করছি না, যেখানে আমার যারা পিয়ার আছে ওরা বুঝতে পারবে যে আমার মধ্যে অন্য কোনো সাইন আছে নাকি অফ রিল্যাপস, যেটা আমি বলছি না। নট ভার্বাল সিগন্যালস, অন্য রকম আরো অনেক সিগন্যাল থাকে, মুড, বডি পশ্চার, অথবা দেখতে কেমন লাগছে। আমি যদি আমার সাইকিয়াট্রিস্টের সাথে দেখা না করি যে আমার ফিজিক্যাল কি অবস্থাটা ভিতরে অ্যাকচুয়ালি হচ্ছে মেন্টাল এফেক্টের কারণে, আমি এইসব ফলো আপে থাকছি না, আমি বাসায় ঠিক মতো খাওয়া দাওয়া ঘুম কিছুই ঠিক মতো করছি না, ফ্যামিলির সাথে আমি জাস্ট ড্রাগটা নিচ্ছি না, আমি বাসাতেই আছি, আমার কোনো গ্রোথ নাই, আমার কোনো রকম কোনো জায়গাতে কোনো অ্যাক্টিভিটি নাই, কোনো ইনভলভমেন্ট নাই, কোনো এঙ্গেজমেন্ট নাই পজিটিভ ম্যানারের, তখন কিন্তু রিল্যাপস খুবই ইজিলি ঢুকে পড়ে এন্ড খুব শিগগিরই হয়ে যায়। এটা হয়তোবা সবসময় একটা কনসিয়াস চয়েস থাকে না যে আমি খেয়ে ফেলবই, বাট ইমোশনাল রিল্যাপসের জায়গাটা খুব নক করতে 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 একদিন ফিজিক্যালি রিল্যাপস হয়ে যায়, খেয়ে ফেলা হয়। যে আমি আমার খারাপ যে বাউন্ডারি গুলা, আমার যেখানে আমি আগে খেতাম বা যেখানে আমার ইউজিং ফ্রেন্ডরা আড্ডা দিচ্ছে বা একটা বার বা এরকম জায়গা দিয়ে আমি যাওয়া আসা করছি, আমি ওখানে আড্ডা মারছি বা আমি ওখানে সময় কাটাচ্ছি। সো রিল্যাপসের জায়গাটা আমরা খুবই ইজিলি কিন্তু একজন রিকভারি প্র্যাকটিসের ছোট ছোট জিনিসগুলা না করতে করতেই কিন্তু ওই জায়গায় পৌঁছে যায়। এন্ড এইখানেই রিকভারিটা একটা চর্চা, আসলে এই চর্চাটা চালিয়ে যেতে হয়, চর্চা বন্ধ হয়ে গেলেই সেখানে রিল্যাপসের সুযোগ থাকে। জাস্ট লাইক আপনি যদি ডায়াবেটিস থাকে, আপনি মিষ্টি খাওয়া শুরু করেন আর আপনি হাঁটা চলা না করেন, ইনসুলিন না নেন, তাহলে আপনার ডায়াবেটিস বেড়ে যাবে, হ্যাঁ সুগার বাড়বে। সো ঠিক এই যে এই রিল্যাপসের জায়গাটা নিয়ে কিন্তু প্রমিসেস অনেক কাজ করে। আচ্ছা, আমরা সাইকিয়াট্রিস্ট ফলো আপ উইকলি, মান্থলি, কাউন্সিলর ফলো আপ
যেটার সাথে ফ্যামিলি কাউন্সিলিং, ওয়ান অন ওয়ান কাউন্সিলিং, পার্টনার থাকলে পার্টনারের সাথে কাউন্সিলিং, এগুলো সব জায়গা কভার করা। অ্যান্ড রিকভারি মিটিংস, যেখানে একটা রিকভারি টাচে থাকা, অথবা কোনো সেলফ হেল্প গ্রুপ, যেসব জায়গায় একটা শেয়ারিং প্ল্যাটফর্ম পাওয়া, যে মনের কথাগুলো বলা, অ্যাটলিস্ট বের করা, এগুলো সব প্রমিসেস কিন্তু সাপোর্ট দেয় একটা পেশেন্টকে। অ্যান্ড নট অনলি দ্যাট, একটা রিয়েলিস্টিক একটা অ্যাচিভমেন্ট অথবা একটা রিয়েলিস্টিক একটা গোল সেট করা, যে আচ্ছা আমি প্রথমে এই জায়গাটায় ছিলাম, এন্ড এগুলোর পরে আস্তে আস্তে আমি কিন্তু কাজ করে 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 আমি এই জায়গাটায় পৌঁছাইছি। সেটা মেন্টালি একটা গোল হতে পারে, ফিজিক্যালি একটা গোল হতে পারে, সোশ্যালি হতে পারে, ইট ক্যান বি ফাইন্যান্সিয়াল গোল, সবগুলা একটা গোল থাকতে পারে, মানে সবকিছুরই একটা গোল হতে পারে। সো ওগুলো অ্যাকচুয়ালি ইভ্যালুয়েট করে ফিলিং গুড, যে ঠিক আছে আমি 6 মাস আগে আমার ওজন ছিল 100 কেজি, 6 মাস পরে আমার ওজন হইল 90 কেজি। আমি 6 মাস পরেও এটা নিয়ে স্যাড হব না যেমন ওজন 90 কেজি, আমি এটা নিয়ে গ্রেটফুল হব যে আমার 10টা কেজি তো কমেছে, সো আমার অ্যাটলিস্ট একটা প্রগ্রেস আছে। অর আমি মেন্টালি এই জায়গাটায় ছিলাম, খুব ডিপ্রেসড অ্যাবাউট ফ্যামিলি, ওয়ারিড অ্যাবাউট ওয়ার্ক, হ্যাঁ টাকা পয়সা কি হবে বুঝতেছি না, এখন আমার 6টা মাস পরে আমার এই জায়গাগুলোতে এরকম স্টেবিলিটি এসছে। সো এই যে ইভ্যালুয়েট করে চেঞ্জটা আনা, এই যে এই ফলো আপ গুলাতে থাকা, প্রমিসেস কিন্তু এটা একদম চেষ্টা করে এনশিওর করতে যে প্রতিটা পেশেন্ট এটাতে ফলো আপটাতে থাকে, সো দ্যাট কোনোভাবেই রিল্যাপসটা না ঢুকে। কারো যদি রিল্যাপস হয়েই যায় সেক্ষেত্রে রিল্যাপস হওয়াটাও কিন্তু খুবই স্বাভাবিক, যেহেতু ডেফিনেশনটাই বলে যে ক্রনিক রিল্যাপসিং ডিজিজ, রিল্যাপস হওয়াটা অনেক স্বাভাবিক। এন্ড এরকম অনেকেই আছে যে যারা মেবি অনেক বছর ধরে চেষ্টা করছে বাট রিল্যাপস করে যাচ্ছে, অথবা অনেক বছর ভালো থেকে রিল্যাপস করছে। সো এইটা ইট ইজ আ পার্ট অফ আওয়ার ডিজিজ, হ্যাঁ। কিন্তু রিকভারির জায়গাটায় কাজ করতে থাকলে কিন্তু তখন এটাকে আমরা এড়ায় চলতে পারি, ম্যানেজ করে চলতে পারি, রিল্যাপসটা আর আসে না। এরকমও অনেক অনেক হাজার হাজার মানে লক্ষ লক্ষ এক্সাম্পল আছে যে যারা কিন্তু ভালো আছে, এন্ড রিল্যাপসের এক্সাম্পলও কিন্তু অনেক পাবেন আপনি। হ্যাঁ, সো রিল্যাপসটা হয়ে গেলে কিন্তু অনেক রকম ভিতরে কাজ করে, যে শেম কাজ করে, খুব লজ্জা কাজ করে, অনেক গিল্ট কাজ করে, অনেক ভয় কাজ করে যে আমাকে কতদিন আটকে রাখবে, আবার লজ্জা যায় হ্যাঁ থাকতে হবে, আমার অনেক দিন আমাকে যদি ট্রিটমেন্ট করতে হয়, আবার যদি আমাকে 4 থেকে 6 মাস ট্রিটমেন্টে থাকতে হয়, অনেক ভয় এরকম কাজ করে, লজ্জা কাজ করে যে আচ্ছা আমি এতদিন ভালো ছিলাম, এখন আমি কিভাবে গিয়ে মুখ দেখাবো যে আমি আবার পড়ে গেলাম, আমি থাকতে পারলাম না ভালো, হ্যাঁ। সো সেম কাজ করে এরকম অনেক ধরনের, যেগুলো আমরা নর্মালি বলি শেম, ফিয়ার, গিল্ট, এগুলো কাজ করে যে আমার খুব গিল্টি লাগতেছে যে আমি কেন এটা করলাম, আমার তো করে ভালো লাগলো না বাট আমি করে ফেললাম, কেন হলো, এটাতে কোনো ভালো আউটকাম হলো না। এটা খুবই স্বাভাবিক, ডিজিজটার পার্টি এটা। কিন্তু যত তাড়াতাড়ি রিল্যাপস হওয়ার সাথে সাথে আবার যখন স্টেপ নেওয়া হয় সেটা তার জন্য তত হেল্পফুল, রাইট। আমরা তো রিল্যাপসের ডিউরেশনটা যাতে প্রলং না হয়ে যায়, এটাই নিশ্চয়ই আমাদের সাজেশন। রাইট, আমরা এটাই চেষ্টা করি যে আমরা তো সর্বোচ্চ চেষ্টা করি যে রিল্যাপসেই যাতে না যায়, বাট আমরা কোনো রিল্যাপস সাইন দেখতে পারলেও আমরা সব সময় টাচে থাকি। আমরা ওই এক্সট্রা মাইলটা যাই যে একটু বের হয়ে আলাদা করে গিয়ে কথা বলা বা খোঁজ নেওয়া, খবর নেওয়া, বাসায় চলে যাওয়া, এটাও আমরা চেষ্টা করি। আর এটাও না হলে রিল্যাপস হয়ে গেলে যত তাড়াতাড়ি আবার প্রোগ্রামের আন্ডারে আনা যায়, থ্রু সেটা ডক্টর ইন্টারভেনশন হোক, সেটা ফ্যামিলি ইন্টারভেনশন হোক, অথবা যদি অনেক সিভিয়ার হয়ে যায় তখন আবার ট্রিটমেন্টের একটা রিভিউ হোক, আমরা সেটাই চেষ্টা করি। অনেক ধন্যবাদ সাহির, আজকে আমাদেরকে আবারও রিকভারি এবং রিল্যাক্স নিয়ে খুব চমৎকার ইনফরমেশন আপনি শেয়ার করলেন। আশা করি দর্শকদের জন্য যথেষ্ট উপকার হয়েছে। আজকে অনুষ্ঠান শেষ পর্যায়ে এসেছি আমরা। সুপ্রিয় দর্শক, আগামী অনুষ্ঠানেও নিশ্চয়ই আপনাদের সাথে পাবো তেমনি আশা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকুন, খোদা হাফেজ।